আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের ক্লাস লেকচারে। দেখো আজকে আমরা পড়ছি কি, আমরা প্ল্যান্ট নিউট্রিয়েন্টস সম্পর্কে পড়েছি, তাই না? দেখো ছবিতেও খুব সুন্দর একটা ছবি আছে। ছবিতে দেখো গাছটার চারিদিকে সাদা সার্কেল করে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। তো আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে ইন্ট্রোডাক্টরি সয়েল 2 এর যে টপিকস নিয়ে আলোচনা ছিল গত লেকচারে, আজকে তারই ধারাবাহিকতা আরেকটি ক্লাস নিচ্ছি আমি। তাহলে আজকের পাঠ্যের নাম হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এটা আমরা আগেই জানি, কিন্তু আজকে আমরা শুরু করব নাইট্রোজেন দিয়ে, তাই না? গত ক্লাসগুলোতে আমরা কি দেখেছি? গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে বেসিক নলেজ নেওয়া হয়েছিল, ম্যাক্রো, মাইক্রো, প্রাইমারি, সেকেন্ডারি, তাই না? কিন্তু আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে নাইট্রোজেন নিয়ে। তোমাদের সিলেবাসে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার চারটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এই চারটির উপরেই ক্লাস বেশ কিছু নিব, আর বাকি যেসব এলিমেন্টসগুলো আছে সেগুলোর ফাংশনাল রোল বা ডেফিসিয়েন্সি সিমটমস আমরা মোটামুটি কয়েকটা লেকচার দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট যে চারটা তোমাদের নিউট্রিয়েন্টস সিলেবাসে, তার মধ্যে আজকে নাইট্রোজেন দিয়ে শুরু করলাম। এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের যে কার্যকরী ভূমিকা বা ফাংশনাল রোল কী কাজ করে। যদি তোমরা এর আগে লেকচারে পুষ্টি উপাদান, পুষ্টি সম্পর্কে জেনে এসেছো, তো আজকে হচ্ছে জাস্ট কী কাজটা করে আমরা যে একটা বেসিক নলেজ দিয়ে শুরু করব। এরপর আমরা চলে যাব নাইট্রোজেনের উৎস। নাইট্রোজেনের উৎসের বর্ণনা তোমরা করে, এরপরে আছে হচ্ছে নাইট্রোজেনের পুষ্টিতে, উদ্ভিদের পুষ্টিতে নাইট্রোজেনের কার্যকরী ভূমিকা সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তা আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্রথমে আমরা একটা ছবি দেখি। দেখো গাছ ধীরে ধীরে বড় হচ্ছে, তাই না? কারণ কি, সে পুষ্টি উপাদান গ্রহণ করছে এবং মাটি থেকে সে গ্রহণ করছে বিধায় সে কি করছে, বড় হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, তাই না? তাহলে আমরা জাস্ট এটুকু জানি, যা বেসিক আগে নলেজ নিয়েছি, যে নিউট্রিয়েন্টসটা কী। তাহলে পুষ্টি উপাদানগুলো হচ্ছে সেই উপাদান যেগুলো একটা উদ্ভিদের শক্তি, তার বৃদ্ধি বা গড়ে তোলার যে মাধ্যম, এবং তার যে বিপাকীয় কার্যাবলী বা যেসব রাসায়নিক প্রসেস হচ্ছে শরীরের মধ্যে, সেই জিনিসগুলোকে কন্ট্রোল করছে। সেই যা তার জীবন এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজন, সেই খাবারটাই হচ্ছে তোমার পুষ্টি উপাদান। তাহলে এটা হচ্ছে পুষ্টি উপাদানের কার্যকরী ভূমিকা কি, অর্থাৎ রোল অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। সে উদ্ভিদকে কি দিচ্ছে? সে উদ্ভিদকে জীবন দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, শক্তি দিচ্ছে, বৃদ্ধি দিচ্ছে এবং আদার্স অন্যান্য শরীরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রোল অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। এবার আমরা সরাসরি চলে যাই উদ্ভিদে নাইট্রোজেনের উৎস। উদ্ভিদে নাইট্রোজেনের উৎসর জন্য প্রথমে আমরা দুটো ছবি দেখি। দেখো ছবিতে কি আছে। প্রথম ছবিটা দেখো, লক্ষ্য করো। প্রথম ছবিতে কি আছে দেখো, ফার্টিলাইজার। কি ফার্টিলাইজার? অ্যামোনিয়া ফার্টিলাইজার আসছে, ইউরিয়া আসছে, তাই না? অর্গানিক এবং ইনঅর্গানিক। এই ইউরিয়া যে কি করছে, অ্যামোনিয়া ফর্মে প্ল্যান্ট আপটেক করছে, তার থেকে অ্যামাইডস হচ্ছে, অ্যামাইডস থেকে এরপরে অ্যামাইনো অ্যাসিড হয়ে প্রোটিন হয়ে বিল্ডিং ব্লক তৈরি করছে। আবার কি করছে, ফার্টিলাইজার হিসেবে যখন অ্যামোনিয়া দিচ্ছি,
তখন অ্যামোনিয়া দেওয়াতে দেখো কি হচ্ছে, আমি কাছে নিয়ে যাচ্ছি, দেখো অ্যামোনিয়া দেওয়াতে উদ্ভিদ কি হচ্ছে, সেই অ্যামোনিয়াটা ভেঙে নাইট্রেট হচ্ছে, নাইট্রেটটা অ্যামোনিয়া হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার এই নাইট্রেটটা অ্যামোনিয়া ফর্মে চলে যাচ্ছে কিছু, আর কিছু নাইট্রেট ফর্মে যে অ্যামোনিয়া অ্যামাইডস হয়ে আবার অ্যামাইনো অ্যাসিডের প্রোটিন হয়ে বিল্ডিং ব্লকস তৈরি করছে। আর কিছু নাইট্রোজেন বাতাস থেকে গ্রহণ করছে অ্যামোনিয়া হিসেবে উদ্ভিদ, আর কিছু নাইট্রেট চলে যাচ্ছে লিস্ট হয়ে, আর কিছু নাইট্রোজেন চলে যাচ্ছে বাতাসে ভলাটাইলাইজেশন লস হয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদে নাইট্রোজেনের উৎস কিন্তু তোমার জৈব হতে পারে, অজৈব হতে পারে, এবং বেসিক হচ্ছে সারের মাধ্যমে। এছাড়াও অনেক আছে, এগুলো আমরা জানবো। পাশের ছবিতে দেখো কি হচ্ছে, অর্গানিক ফার্টিলাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিতে পারছে না, সেটা কি করছে, সয়েলের মাইক্রো অর্গানিজমের মাধ্যমে বিয়োজিত হয়ে তারপরে প্ল্যান্ট নিউট্রিয়েন্টস হিসেবে গ্রহণ করছে, আর কেমিক্যালটা সরাসরি গ্রহণ করছে। তাহলে এটা হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনের উৎস। সে বায়ুমণ্ডল থেকেও আসতে পারে, সারের মাধ্যমে আসতে পারে, অথবা জৈব পদার্থ বিয়োজনের মাধ্যমে আসতে পারে। তাহলে আমরা এবার চলে যাই উদ্ভিদে নাইট্রোজেনের উৎস। উদ্ভিদে নাইট্রোজেনের উৎস দেখো জৈব, আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম যেটা হচ্ছে অর্গানিক ভাবে, অর্গানিক ফর্মে কিভাবে উদ্ভিদে নাইট্রোজেন ঢুকছে সেটা কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে জৈব অজৈব দুইভাবেই হচ্ছে। জৈব থেকে আবার জৈব অজৈব দুই রকম। জৈব হচ্ছে কিভাবে প্রাকৃতিক ও জৈব উচ্ছিষ্ট থেকে কি হচ্ছে নাইট্রোজেন আসছে, এবং এই জৈব উচ্ছিষ্ট হচ্ছে মৃত জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, এগুলো সবই জৈব পদার্থ, তাই না, জানো না? তাহলে এইগুলোই হতে নাইট্রোজেন উদ্ভিদ 2 থেকে 3% নাইট্রোজেন এভাবে পেয়ে থাকে প্রাকৃতিক ও জৈব উচ্ছিষ্ট থেকে। আর 2 নম্বরে দেওয়া আছে জৈব পদার্থে বিদ্যমান জৈব যৌগ। জৈব পদার্থে যে বিদ্যমান যে জৈব যৌগ, সেটা যেমন প্রোটিন দ্বারা আবদ্ধ অ্যামাইনো অ্যাসিড হতে পারে, মুক্ত অ্যামাইনো অ্যাসিড হতে পারে, অ্যামাইনো পলিস্যাকারাইড হতে পারে, নিউক্লিক অ্যাসিড, অন্যান্য যৌগ যেমন লিগনিন, অ্যামাইড, গ্লুটামিক অ্যাসিড, সবগুলো থেকে জৈব পদার্থে বিদ্যমান জৈব যৌগগুলো আসছে। আর উপরে যেটা দিয়েছি জৈব উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্টের মধ্যে আরও কিছু আছে, যেমন জীবজন্তুর মলমূত্র, বিভিন্ন ধরনের হচ্ছে তোমার খামারে অবশিষ্টাংশ, শিল্প কারখানা বর্জ্য পদার্থ হতে পারে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক এবং জৈব উচ্ছিষ্ট। আর অজৈবতে প্রথম যেটা হচ্ছে অবক্ষয়িত শিলা। অবক্ষয়িত শিলা হচ্ছে পুষ্টি উপাদান হিসেবে নাইট্রোজেনের একটা আদি উৎস হচ্ছে অবক্ষয়িত শিলা। অবক্ষয়িত শিলা কি, সময়ের আবর্তে শিলা, বিশেষ করে আগ্নেয় শিলাগুলো ক্ষয়ীভূত হয় এবং পুষ্টি উপাদান আয়নীভূত হয়, আয়ন আকারে পাওয়া যায়। তবে এটা থেকে যে সহজলভ্য নাইট্রোজেন সেটা খুব কম পরিমাণে মৃত্তিকায় যুক্ত হয়। এর কারণ হলো আগ্নেয় শিলায় নাইট্রোজেনের পরিমাণ খুব কি থাকে, কম থাকে, আর পাললিক শিলায় কিছু থাকে। তাহলে এবং কারণ পালক শিলা কিছু জীবঘটিত দ্রব্য থাকে, এজন্য অবক্ষয়িত শিলাটা হচ্ছে আদি উৎস, বাট এটার থেকে কম আসতেছে উদ্ভিদের নাইট্রোজেনের উৎস মৃত্তিকায়। আর বিয়োজিত জৈব পদার্থ তোমাদের বলার অপেক্ষা রাখে না। বিয়োজিত মানে হচ্ছে যেটা বিভিন্ন অর্গানিজম দিয়ে অর্গানিক ম্যাটারটা ভেঙে যাচ্ছে, এটা তোমরা অনেক পড়েছো, তাই না, বিয়োজন হয়ে যাচ্ছে। তাহলে এই জৈব পদার্থ এখান থেকেও তোমার উদ্ভিদের নাইট্রোজেনের উৎস আসতে পারে। এরপরে যেটা তোমাদের ছবিতে দেখিয়েছিলাম সার, জৈব সার, অজৈব সার। জৈব সারগুলো কি কি, কম্পোস্ট, গোবর, সবুজ সার, এগুলো মাটিতে যখন তুমি অ্যাড করো তখন সেগুলো ডিকম্পোজ হয়, বা সেগুলো থেকে আয়নিক আকারে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল কন্ডিশনে এগুলো আয়ন আকারে তখন নাইট্রোজেনটা উদ্ভিদ গ্রহণ করতে পারে। আর অজৈব সার সরাসরি ফার্টিলাইজার দাও, এগুলো হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এগুলো হচ্ছে সরাসরি দিলে উদ্ভিদ সরাসরি এটা সয়েল সলিউশনে যাবে। তোমরা সয়েল সলিউশন পড়েছো না, সয়েল সলিউশন যাওয়ার পর এটা আয়নিক আকারে ভেঙে যাবে, সেখান থেকে উদ্ভিদ কী করবে, আপটেক করবে। আচ্ছা, তারপরে গেল 3 নম্বর অণুজীব।
অণুজীব হচ্ছে কিছু কিছু অণুজীব আছে যারা, যেমন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি করে, সিম্বায়োটিক পদ্ধতিতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও শিম্বি পরিবারের উদ্ভিদ এরা কি করে, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে আবদ্ধ করে উদ্ভিদকে কি হয় দেয়। শিম্বি জাতীয় উদ্ভিদের ভেতরেই থাকে ব্যাকটেরিয়া, সে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে আবদ্ধ করে তোমার উদ্ভিদকে দিচ্ছে। এরকম কিছু শৈবালও আছে, যেমন নীল সবুজ শৈবাল, যেমন অ্যাজোলায়ানা বেইনা, এর অ্যাসোসিয়েশন বা মিথজীবিতা মাধ্যমেও কি হয়, দেখাচ্ছে গাছ কি করছে, নাইট্রোজেন, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে গ্রহণ করছে। এছাড়া যেটা অণুজীবের মাধ্যমে হচ্ছে অণুজৈবিক সার। অণুজৈবিক সার যেমন কিছু কিছু অণুজীব দিয়ে সার তৈরি করা হয়, যেগুলো আবার সয়েলে দেওয়া, মৃত্তিকায় দেওয়া মাত্রই উদ্ভিদ কি করে, সেখান থেকে নাইট্রোজেনটা ডিজলভ হয়ে যাওয়ার পর নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে। যেমন অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এগুলো দিয়েও সার তৈরি করা হয়, সেই সারগুলোকে বলে অণুজৈবিক সার। আর লাস্ট যেটা হচ্ছে গ্যাসীয় আকারে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন। এটা একটু আগে আমি বলছি যে মৃত্তিকায় নাইট্রোজেনের মূল উৎস কিন্তু বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। তবে বায়ুমণ্ডলের শতকরা 78% নাইট্রোজেন থাকলেও উদ্ভিদ কিন্তু তা সরাসরি গ্রহণ করতে পারে না। নাইট্রোজেনের যেমন হচ্ছে দুইভাবে হয়, যেমন আকাশে বিদ্যুৎ চমকালে বা বজ্রপাত হলে বৃষ্টির পানির সাথে মৃত্তিকায় নাইট্রোজেনের বিভিন্ন যৌগগুলো পতিত হয় এবং এরপরে মৃত্তিকায় নাইট্রোজেন সংযোজন হয়। আর এছাড়া উদ্ভিদ ও প্রাণীর উদ্ভিদের মাধ্যমেও দেখা যাচ্ছে যে শিম্বি জাতীয় বলেছি, সে তার ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেও বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে গ্রহণ করে উদ্ভিদকে প্রদান করে। তাহলে আমাদের গ্যাসীয় আকার হচ্ছে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন অ্যাসিড বৃষ্টির মাধ্যমে। তাহলে উদ্ভিদের নাইট্রোজেনের উৎস মোটামুটি এগুলোই। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই নাইট্রোজেনের একেবারে সরাসরি তার উপকারী ভূমিকা বা কাজ যেটাই বলো। সর্বপ্রথম রাদারফোর্ড 1872 সালে উদ্ভিদের জন্য যে নাইট্রোজেনটা একটা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান, এটা সর্বপ্রথম উনি প্রমাণিত করেন। বায়ুমণ্ডলের বিরাট নাইট্রোজেনের ভাণ্ডার, তাই না? কিন্তু গ্রহণ করতে পারে না উদ্ভিদ। উদ্ভিদ গ্রহণ করে কি থেকে? জৈব সার, হিউমাস, অর্গ্যানিক ম্যাটার প্রভৃতি থেকে উদ্ভিদ কি করে, নাইট্রোজেন গ্রহণ করে। এই গ্রহণকৃত নাইট্রোজেনগুলো কোথায় যায়, কি কাজ করে? সেটা হচ্ছে একটা উদ্ভিদ দেহ মনে করো, পাতা আছে, মূল আছে, শস্য আছে, হ্যাঁ, ভিতরে কোষ আছে, চারটাতেই তোমার নাইট্রোজেনের বিরাট ভূমিকা রয়েছে। প্রথমে যদি আমরা লিভস দেখি, ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিলে নাইট্রোজেন কিন্তু সবচেয়ে বেশি অংশ মেক্স আপ দ্য পার্ট অফ দ্য ক্লোরোফিল ইন প্ল্যান্টস। ক্লোরোফিলের একটা বড় অংশ হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ। এবং ক্লোরোফিল কী করে, এনার্জি গ্রহণ করে এটা প্ল্যান্টের বডিতে সুগার তৈরি করে, শক্তিই পায়, তাই না? তারপরে হচ্ছে তোমার রুটস, মনে করো মূলে নাইট্রোজেন ইজ ফাউন্ড ইন প্রোটিনস এবং এনজাইমস ইন দ্য রুটস। অর্থাৎ মূলের এনজাইম আছে, এনজাইম কার্যকারিতা আছে, প্রোটিন আছে, সেখানে তোমার নাইট্রোজেন একটা মূল উপাদান হিসেবে কাজ করে থাকে। এবং এগুলো আবার এনজাইম এবং প্রোটিনের মাধ্যমেই এদের মাধ্যমেই কী করে, উদ্ভিদ নিউট্রিয়েন্টসটাকে আপটেক করে এবং ওয়াটারটা উদ্ভিদের মধ্যে যায়। এরপরে আছে তোমার প্ল্যান্ট টিস্যুতে। প্ল্যান্ট টিস্যুতে প্রোটিন নাইট্রোজেনটা কী কাজ করে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখেছো, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি কাছে নিয়ে যাচ্ছি, দেখো, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এটা হচ্ছে লিভসের ক্লোরোফিলে। গ্রেইন বা শস্যর মধ্যে হচ্ছে প্রোটিন ইজ দ্য সাবস্টেন্স হুইচ মেক্স আপ দ্য অল লিভিং ম্যাটার, ঠিক আছে? তাহলে এখানে প্রোটিনটা, গ্রেইনের মধ্যে প্রোটিন থাকে, প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে। প্ল্যান্ট টিস্যুর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ এবং ডেভেলপমেন্টে। রুটসের ক্ষেত্রে হচ্ছে নিউট্রিয়েন্ট এবং ওয়াটার আপটেকে। সব কিছুতে কী করে, নাইট্রোজেন একটা উপাদান হিসেবে, উপকারী উপাদান হিসেবে কাজ করে থাকে। এখন আসো আমরা নাইট্রোজেনের শারীরবৃত্তীয় কাজগুলো দেখি।
নাইট্রোজেনের শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে উদ্ভিদ দেহে কোষ গঠন করে, ঠিক আছে? এই যে দেখো, উদ্ভিদ দেহের কোষ গঠন। পয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি, আগে দেখে নাও। আচ্ছা, তাহলে কি কি আছে? উদ্ভিদ দেহের কোষ গঠন, পাতার ক্লোরোফিল গঠন করে, প্রোটিনের প্রাথমিক উপাদান হিসেবে কাজ করে, বৃদ্ধিকারক হরমোনের উপাদান, ভিটামিন এনজাইমের, আর অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ, কার্বোহাইড্রেট উৎপাদন। আমি প্রত্যেকটা একটু একটু করে বলছি, তোমাদের বইতে দেয়া আছে। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, যে উদ্ভিদের দেহের কোষ গঠনে এটা সহায়তা করে। এটা কিভাবে করে? সেটা হচ্ছে উদ্ভিদ দেহের কোষ গঠন, এর বৃদ্ধি ও পুষ্টির জন্য এই নাইট্রোজেনটি খুবই অপরিহার্য। এটি জীবের কোষের প্রোটোপ্লাজম নামক সজীব বস্তুটাই গঠন করে থাকে। যদি প্রোটোপ্লাজমই গঠন করে, এবং প্রোটোপ্লাজম হচ্ছে কোষের একটা অন্যতম উপাদান, সো এটা উদ্ভিদ দেহের কোষ গঠনে সহায়তা করে। এরপরে আছে হচ্ছে পাতার ক্লোরোফিল গঠন করে। পাতার যে ক্লোরোফিল, সেটা হচ্ছে নাইট্রোজেন কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট অফ ক্লোরোফিল, ঠিক আছে? যে ক্লোরোফিলটা ফটোসিনথেসিস প্রক্রিয়া কী করে? লাইটটাকে অ্যাবজর্ব করে, তাই না? তাহলে ক্লোরোফিলের স্ট্রাকচারে আমরা দেখতে পাই যে পোরফাইরিন নামক একটা রিং আছে। এটা 4টা পাইরল রিংস দিয়ে তৈরি। এই পাইরল রিংসের প্রত্যেকটাতে একটা করে নাইট্রোজেন আর 4টা করে কার্বন অ্যাটম আছে। তোমাদেরকে স্ট্রাকচারে পড়ার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে ক্লোরোফিলের যে বেসিক স্ট্রাকচার, বেসিক ইউনিটটাই হচ্ছে এ রিং, পোরফাইরিন রিং। এবং এটাতে যে পাইরল রিংসগুলো থাকে 4টা, প্রত্যেকটাতে নাইট্রোজেন থাকে। সো তোমরা বুঝেই যাচ্ছ যে এই রিংই হচ্ছে যেহেতু ক্লোরোফিলের স্ট্রাকচার এবং এর মধ্যে নাইট্রোজেন, সো পাতার ক্লোরোফিল গঠন এটা অবশ্যই সহায়তা করে। আর প্রোটিনের প্রাথমিক উপাদান, এটা আমি আগে বলে আসছি যে নাইট্রোজেন ইজ অ্যান এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ প্রোটিনস, এবং প্রোটিনসটা হচ্ছে নিউক্লিওটাইডস, ফসফেটাইডস, অ্যালক্লয়েডস, এনজাইম, হরমোন, ভিটামিন, সব কিছুর মধ্যেই প্রোটিন আছে। তো প্রোটিনের হচ্ছে একটা প্রাইমারি একটা এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট হচ্ছে নাইট্রোজেন। সো প্রোটিনের প্রাথমিক উপাদান হিসেবে এটা অবশ্যই কাজ করে থাকে। এছাড়া বৃদ্ধিকারক হরমোনের উপাদান। বৃদ্ধিকারক হরমোন হচ্ছে কি? সেটা হচ্ছে যেমন অক্সিন নামক যে বৃদ্ধিকারক যৌগ, এই যৌগগুলো কিন্তু আবার নাইট্রোজেন দ্বারাই গঠিত। সুতরাং এদের মাধ্যমেই কিন্তু কাণ্ড, পাতা, মুকুলে দ্রুত বৃদ্ধি করে, গাছ শাখান্বিত হয়। এজন্য বৃদ্ধিকারক এই যৌগটি বা হরমোনের একটা উপাদানই হচ্ছে নাইট্রোজেন। এটা সুতরাং গাছের জন্য এই বৃদ্ধিকারক হরমোনটার প্রয়োজন, নাইট্রোজেন তো আছেই। বিভিন্ন প্রকার ভিটামিন, এনজাইম। ভিটামিন এবং এনজাইম আমি একটু আগেও বলছি যে বিভিন্ন প্রকার ভিটামিন এবং এনজাইম মধ্যে যেমন ডিহাইড্রোজেনেস এনজাইম, এছাড়া ভিটামিন হতে পারে তোমার হরমোন, এনজাইম, ভিটামিনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যেমন বায়োটিন, থায়োমিন, রিবোফ্লোবিন এবং অন্যান্য ভিটামিন। এগুলোর কি গঠনকারী উপাদানই হচ্ছে নাইট্রোজেন, মানে এগুলোর স্ট্রাকচারে নাইট্রোজেন আছে। সেই জন্য এগুলো যেহেতু উদ্ভিদের উপকারে, এগুলো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় এইসব ভিটামিন, এনজাইমগুলো, তাহলে এগুলো তৈরি করতেও নাইট্রোজেন লাগে। সুতরাং নাইট্রোজেনের এই উদ্ভিদের শারীরবৃত্তীয় এইসব কাজগুলোই নাইট্রোজেন করে থাকে। এছাড়া হচ্ছে উদ্ভিদ কোষে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ। তোমরা একটু আগে যে ছবিটা দেখেছিলে এর পূর্ববর্তী স্লাইডে তোমরা দেখেছো কীভাবে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ হচ্ছে, মানে তৈরি হচ্ছে। তাহলে এটা অবশ্যই অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণের সাথে জড়িত। আর কার্বোহাইড্রেট উৎপাদন তো আমরা জানি, সুগার আমাদের পাতায় যে ক্লোরোফিলের সাহায্যে সুগারটা তৈরি করে, তাহলে কার্বোহাইড্রেট তৈরি করতে তো অবশ্যই নাইট্রোজেন উপকারী ভূমিকা পালন করতেছে। তাহলে এইগুলো নাইট্রোজেনের শারীরবৃত্তীয় কাজ। এবার আমরা আসি নাইট্রোজেনের কি উপকারী প্রভাব। নাইট্রোজেনের উপকারী প্রভাব এগুলো হচ্ছে যা লেখা আছে তোমরা সেটাই পড়বে, যে উদ্ভিদকে গাঢ় সবুজ বর্ণ দান করে থাকে,
দ্রুত বৃদ্ধি ঘটায়, যা লেখা আছে সেগুলো খাতায় তুলে নাও। গাছে উত্তম বিটপ ও কুশি উৎপাদনে সহায়তা করে, আর গাছের পাতার বৃদ্ধি ঘটায়। এটা হচ্ছে যখন তোমার প্রোটোপ্লাজমটা দেখা যায় খুব বেশি হাইড্রেটেড হয়ে যাচ্ছে, তখন প্ল্যান্টে এই ধরনের রসালো পাতা তৈরি হয়ে থাকে। এবং প্রোটোপ্লাজম হাইড্রেটেড হওয়ার একটা কারণও হচ্ছে তোমার কি, নাইট্রোজেন। এবং এই নাইট্রোজেনের কারণে, সাপ্লাই অফ নাইট্রোজেনের কারণে ওরা করছে কি, কার্বোহাইড্রেটটা ইউটিলাইজ করছে। যে কার্বোহাইড্রেটটা তৈরি করছে, এই নাইট্রোজেন যখন সাপ্লাই পাচ্ছে তখন কি করছে, শরীরে কার্বোহাইড্রেটটা ইউটিলাইজ করছে। যখন ইউটিলাইজ করছে এবং নাইট্রোজেন সাপ্লাইটা অপটিমাম থাকছে, তখন তাদের বৃদ্ধিটার কন্ডিশনটা ফেভারেবল হচ্ছে, প্রোটিন ফর্ম হচ্ছে, তৈরি হচ্ছে, এনার্জি পাচ্ছে কার্বোহাইড্রেটের মাধ্যমে, তার ফলে সে প্রোটিন তৈরি করছে। পরবর্তীতে কি হচ্ছে, প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে, কোষের গঠন হচ্ছে, কোষগুলো হাইড্রেটেড হচ্ছে, তখন প্ল্যান্টগুলো খুব সাকুলেন্ট বা রসালো হচ্ছে। ঠিক আছে। তারপরে এছাড়াও যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে গাছে উত্তম বিটপ, খেয়াল করো, ও কুশি উৎপাদনে সহায়তা করে। শর্করা এবং আমিষ যখনই পরিমাণ বাড়বে তখনই কিন্তু কি হবে, বিটপ এবং কুশি উৎপাদনে সহায়তা করবে। এবং আমিষ আর শর্করা কখন বৃদ্ধি পাবে, যখনই সে নাইট্রোজেন গ্রহণ করছে, তাই না? আচ্ছা, কারণ অনেক শর্করা কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, অনেক ক্লোরোফিলের মাধ্যমে সে ক্লোরোফিল তৈরি হচ্ছে, তার ফলে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, অ্যামোনিয়া অ্যামাইড ফর্মে যাচ্ছে, যে প্রোটিন তৈরি করছে, তাহলে সে সবই পাচ্ছে, যার জন্য বিটপ আর কুশি উৎপাদনে সহায়তা করছে। এভাবে ফলে বৃদ্ধি, পুষ্টি, ফুলের আকার বৃদ্ধি, শিকড়ের ক্যাটায়ন বিনিময় ক্ষমতাও পর্যন্ত নাইট্রোজেনের আপটেকের কারণে বৃদ্ধি হয়ে থাকে। সাধারণত দেখা যায় নাইট্রোজেন মূলরম দ্বারা বেশি পরিমাণে উদ্ভিদ ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম সহ অন্যান্য আয়নের পরিশোষণ ক্ষমতা, যখনই সে নাইট্রোজেন নেয় বা তখন তার ক্যাটায়ন বিনিময় ক্ষমতাও বাড়ে, এর ফলে সে অন্যান্য উপাদানগুলো বেশি করে গ্রহণ করতে পারে। আর এই নাইট্রোজেনের উপকারী আরেকটা প্রভাব হচ্ছে, এর ফলে সে তার তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে এবং যে তার ম্যাচিউর যে স্টেজটা সেটা ডিলে হয়, অর্থাৎ দেরি করে হয়, তাড়াতাড়ি হয় না। এবং আমরা নাইট্রোজেনের কালারটাই হচ্ছে, উদ্ভিদের কালার দেখলে আমরা বুঝি যে যখন ডার্ক গ্রিন কালার হয় তখনই আমরা বুঝি প্ল্যান্টসটা কি হচ্ছে নাইট্রোজেন পরিমিতভাবে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের নাইট্রোজেনের উপকারী প্রভাব। একটা গেল হচ্ছে ফিজিওলজিক্যাল রোল, শারীরবৃত্তীয় যে কী কাজ করে, শরীরের কী কী এলিমেন্টাল কম্পোজিশনে চেঞ্জ করে বা বাড়ায়। আরেকটা হচ্ছে আমরা বাহ্যিকভাবে কী কী দেখছি, তাই না? একটা হচ্ছে ইন্টারনাল, ফিজিওলজিক্যাল মানে ইন্টারনাল কী কী কাজ করছে নাইট্রোজেন, আর আমরা বাইরে থেকে কী কী দেখছি, ফুল ফল এগুলো তো বাইরে থেকে দেখছি, পাতার কালার, পাতার বৃদ্ধি, দেখা যাচ্ছে ম্যাচিউর হওয়ার স্টেজ, তাহলে এগুলো হচ্ছে আমরা বাইরে এক্সটার্নাল কন্ডিশন দেখে বুঝতে পারছি যে নাইট্রোজেন অপটিমাম লেভেলে সয়েলে আছে, যার জন্য সে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারছে। এবার চলে আসি আমরা মূল্যায়নে। মূল্যায়নে যেটা হচ্ছে, উদ্ভিদে পুষ্টি গ্রহণ করে কেন, একদম প্রথমে আমি বলেছি রোল অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। নাইট্রোজেন ঘটিত জৈব সার কী? বৃদ্ধিকারক হরমোনের নাম লেখো। ঠিক আছে, উদ্ভিদে নাইট্রোজেন গঠনকারী উপাদান এরকম একটি বৃদ্ধিকারক হরমোনের নাম লিখবে। তাহলে এই গেল হচ্ছে তোমাদের মূল্যায়ন। এবার আসি বাড়ির কাজে। বাড়ির কাজে হচ্ছে তোমাদের নাইট্রোজেনের উৎসসমূহ কী কী এগুলো বর্ণনা করবে, আর নাইট্রোজেনের উপকারী প্রভাব দুটো আছে, কিন্তু আমি শারীরবৃত্তীয় আছে, উপকারীও আছে, তোমরা শুধু উপকারী প্রভাবটাই বর্ণনা করবে, খাতায় লিখবে। তাহলে এই গেল আজকে টোটাল লেকচার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী লেকচারও নাইট্রোজেনের উপর নিব। আমাদের নাইট্রোজেনে আরও কিছু টপিক্সে আরও কিছু মূল জিনিস বাকি আছে। আমরা আশা করি নেক্সট ক্লাসটিতে তোমাদের নাইট্রোজেনে শেষ করে দিতে পারবো। তো এ পর্যন্ত ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আগ পর্যন্ত সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করবে। সকলকে
ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস লেকচারটি শেষ করছি। আসসালামু আলাইকুম।